ঠিক আছে ওর খুনিদের ব্যাপারে কিছু কি জানা গেল? কেউ কি অ্যারেস্ট হয়েছে? আপনি অর্জুন মিত্র? আমিও তো অভিযুক্ত মিত্র। আমার মানে আমাদের একমাত্র ছেলে স্যার। আর এরা আমার স্ত্রী সুভদ্রা আর আমার বৌমা অভিজ্ঞতা অভিধানে কবিগুলোর স্ত্রী মাত্র বছর দেড়েক হলো ওদের বিয়ে হয়েছে। হ্যাঁ, ইনভেস্টিগেশন বলছে দুষ্কৃতীরা খুব শিগগিরই ধরা পড়ে। কিন্তু আপনার কোঅপারেশন ছাড়া তো বড় ইন্সপেক্টর কি জানতে চান? আমরা যতটুকু জানি নিশ্চয়ই আপনাকে বলবো। আচ্ছা, আপনাদের কি সন্দেহ হয়? দেখুন ইন্সপেক্টর, আমার তো সেই রকম কাউকে সন্দেহ কেন স্যার? আমি নিশ্চিত করে বলতে পারি আমার আমার মেয়েকে কে খুন করেছে। আপনি জানেন? আরে কে? কোনো এভিডেন্স? এভিডেন্স? আমি প্রমাণ আছে তো। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কে সেই অপরাধ? আর সাক্ষী সেই বছর থাকে। শুনুন অফিসার, ওই যে দেখছেন অর্জুন মিত্র, ওই আমার ছেলে অভিযুক্ত। আর সাক্ষী সুভদ্রা মিত্র নিজে। ও একটা খুনি, একটা হত্যাকারী। প্লিজ ওকে অ্যারেস্ট করুন অফিসার। প্লিজ আমি সন্দেহ কেন আমার একমাত্র ছেলেকে 3 দিন পরে মৃত্যুর মুখে ঠেলে দিলাম আর আমি সন্দেহ। এই বয়সে একমাত্র অল্প বয়সে মানুষটাকে হারানো রাগ হচ্ছে না তো? ওই লোকটার মধ্যে রাগ হচ্ছে না? ওই আমার ছেলের খুনি। কথা মনে করবেন না, আসলে শোকে দুঃখে মায়ের মাথা ঠিক নেই। কি বলতে চাইছিস তুই? আমি পাগল, আমার পাতাকা, আমি পাগল পাগল না হলে একটা ঠান্ডা মাথার পুলিশ সঙ্গে একসাথে তো এতটা লস করছি। ছেলেটা
যাবো না কোথাও। ওর থাকাটা ওর থাকাটা দরকার। হ্যাঁ, বলুন ইন্সপেক্টর। আপনি তো শুনলেন অভিনন্দবাবু মার্ডার কেসে ইন্ধন দেওয়ার জন্য আপনার ভাই আসমুখী অভিযুক্ত। শুনলাম স্যার। তো এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? অবশ্য আপনি আপনার কোনো লয়ারের অনুপস্থিতিতে কোনো কথা বলতে বাধ্য নন। আমার উকিল লাগবে না ইন্সপেক্টর, আমি নিজেই আমার জবানবন্দি দেব। আমার স্ত্রী আমার বিরুদ্ধে সঠিক অভিযোগই করেছেন অফিসার। আরে শিওর, জানেন কি আপনার বলা কথা আপনার ভুল হয়ে যাচ্ছে মিস্টার মিত্র। জানি স্যার, সব জেনে শুনে আমি স্বীকার করছি। অভির মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী আমি, একমাত্র আমি। বেশ, তাহলে আসলে ঠিক ঘটনাটা কি ঘটেছিল আমাকে একটু ডিটেলস বলুন। অভি ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিল, শান্ত, লাজুক, ইন্ট্রোভার্ট। একটা ভাবনার জগতে বিচরণ করতো সবসময়। বই পড়তে ভালোবাসত, পুজোতে জন্মদিনে জামা কাপড় না কিনে বই কিনত পড়তো। তখনও ক্লাস 9-এ পড়ে একদিন আমার কাছে জানতে চেয়েছিল, বাদিয়া জীবনের উদ্দেশ্য কি। একজন শিক্ষক হিসাবে আমার ছাত্রদের যেমন বলতাম, ওকেও তাই বলেছিলাম। দেশের ভালো, দশের ভালো, সমাজের ভালো করার জন্য আমাদের জন্ম। অন্য ছেলেদের মনে কতটা কি দিতে পেরেছি আমি জানি না, কিন্তু জানেন স্যার, অভির মনের মাটিতে আদর্শের ইচ্ছা একেবারে গেঁথে গিয়েছিল। আর তাতে আমি নিয়মিত জলসিঞ্চন করতাম। ফলে অভির হৃদয়ে আদর্শের একটা বিরাট মহিম তৈরি হয়েছিল। জানেন স্যার, ছেলেটা আপদে বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। কোনো মানুষ খেতে পাচ্ছে না, পয়সা পাচ্ছি তাকে খাওয়াতে, তার চিকিৎসা হচ্ছে না, পয়সা দেবো ছুটলে টিকা দিতে গেছে। চিকিৎসা ব্যবস্থা আমাকে পাড়ার কুকুরের করি নিয়মিত খাওয়ানো, স্টেরিলাইজেশন করা। আপনি কোথাও কোথাও আগুন লেগেছে বলে লোকগুলো সেখানে ছুটে করে যেত উঠে পাচ্ছে। তাছাড়া রক্তদান শিবির, দুস্থ বাচ্চাদের বই খাতা কিনে দেয়া, আর পড়াশোনা কিনে দেয়া, সব করতো। সুখানি করিয়ে আর ডাক্তারে জব করে যতটুকু বাধা করে সব মিলিয়ে দিতে, সব মিলিয়ে দিতে। তারপর ও যখন আরো বড় হলো, যখন মুখোশের আড়ালের মানুষগুলোকে চিনতে শিখলো, তখন বুঝলো মানুষের ভালো করতে গেলে আগে সমাজের বিষবৃক্ষগুলোকে উপড়ে ফেলতে হবে। বন্ধুর সাথে পরিচয় হয়েছিল ওরই লেখা নাটকে অভিনয় করতে গিয়ে। নাটকটার নাম ছিল নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। ও, আমাকে বলছিলাম? হ্যাঁ, বলুন। হ্যাঁ, আসলে যে পুরোনো কাউকে দেখছি না, তাই খুঁজছিলাম আর কি। আসলে একসময় তো এই পাড়াতেই থাকে, তাই খুঁজছিলাম। আচ্ছা, ওই যে সাদা রঙের দোতলা বাড়িটা, ওখানে সত্য থাকতো না? ও, ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা তো চাকরি করে দখল করে দিয়েছে। কথা বলবে না? না না, কি আপনার সাথে কথা বলবে? হ্যাঁ, না, না, না। আর ওই যে বাড়িটা, ওই বাড়ি? হ্যাঁ, ওটা তো বিবেকদের বাড়ি। ওটা খালি হয়ে গেছে। শুনেছি নাকি বাড়িটা নিলাম হয়ে গেছে। আলো ছাড়া ওটাকে নেই। ও তাই নাকি? এখন ওরা ভাবির কোথায়? বলে কি বলছে? আমি কি করে বলবো বলুন তো? ওরা তো আমাকে ঠিকানা দিয়ে যায়। দুঃখিত, কিছু মনে করবেন না প্লিজ। আচ্ছা, মানবিকতা আর মূল্যবোধ ওদের খবর কিছু জানা আছে আপনার? ওখানে তো এখন সর্বদা গুজরাট আছে। ও তাই নাকি? আর সততার খবর কিছু বলতে পারবেন? কোন সত্যতার কথা বলছি বলুন তো? আরে ওই যে বিবেকের ছেলে সত্য বড় ভাই। ও, ওই বিবেকের, আচ্ছা, ওই সত্যের কথা বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ও তো ভীষণ অসুস্থ, ক্যান্সারে ভুগছে।
বা স্পিনার দিবে না, বুঝলেন? স্পিনার দিবে। আচ্ছা দরজা সারাইটা কি খালি? লজ্জা আর নম্রতা ওদের বাড়িটা খালি করে থাকে। ওদেরকেও আর এখন এখানে আমাদের পাড়ায় আর কিছু দেখা যায় না। এখন ওই বাড়িটাতে নম্রতা আর উগ্রতা রাখা। তাই নাকি? আপনি কোথায় ওরা? ওরা করতে থাকে হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন দোতলার বাড়িটা, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। সামনে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, ও আচ্ছা আচ্ছা। ওটাই ওদের বাড়ি। ছেলেটার নাম নাম ও নম্রতা অবশ্য ওই বাড়িতেই থাকে। বাহ। আচ্ছা এই পাড়াতে দুজন বিশিষ্ট ভদ্রলোক থাকতেন না? হ্যাঁ ছিল ভদ্রলোক। হ্যাঁ তাদের কথা বলতে বলুন তো। আরে ওই যে কি যে নাম, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, মর্যাদা কথা। ওদের খবর কিছু জানা আছে আপনার? অবিশ্বাসকে তো মনে আছে আপনার? হ্যাঁ তাকে কি বলা যায়? তো ওই অবিশ্বাসীটা একদিন তার দলবল নিয়ে এসে সম্মানকে এলাকা ছাড়া করে ছাড়লো অপমান। সে একটা কেলেঙ্কারি কাণ্ড, বুঝলেন? ও তাই নাকি? আর ওই যে খালের পাড়, হ্যাঁ হ্যাঁ ওই যে ব্রিজের তলায় কারা যারা থাকতো? খালের পাড় ওটা, হ্যাঁ হ্যাঁ। ওটা তো অভাবের এলাকা। ওরা আগের মতোই আছে, একটুও পাল্টায়নি, বুঝলেন? আপনি তো দেখছি অনেক খোঁজ খবর রাখেন। এ মা, এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি অথচ আপনার নামটাই জানা হয়নি। কি নাম আপনার? আমার আমাকে চিনতে পারলেন না? না। আমার নাম মুরাদ ডেভেলপমেন্ট। সবাই অবশ্য আমাকে আমি জিজ্ঞাসা করে ডাকে, নাম তো শোনাই তোমার। বাহ, বাট ম্যাডাম, আপনার নামটা কি জানতে পারি? আমি নি। হিন্দি? মাই গুডনেস, এতকাল থেকে তো আপনার জন্য আমরা এখানে অপেক্ষা করে আছি। আজ থেকে আপনি আমাদের সাথে এই পাড়াতেই থাকবেন, বুঝলেন? দুঃখিত বিকাশ বাবু, নাকি স্যার আমি এখানে থাকতে পারবো না। কেন, কিসের অসুবিধা? যেখানে বিশ্বাস, ভালোবাসা, সততা, সম্মান কেউই নেই, সেখানে কি নীতি থাকতে পারে বলুন? ওরা ফিরে আসুক, তারপর তোমায় দেখা যাবে। আর তার বিকাশ বাবু ঠিক আছে, ম্যাডাম, ম্যাডাম প্লিজ যাবেন না, ম্যাডাম প্লিজ যাবেন না। আসলে আপনাদের ভীষণ প্রয়োজন, ম্যাডাম প্লিজ যাবেন না, ম্যাডাম প্লিজ। নাটকটা চালিয়ে দেওয়া হয়তো সিনেমা বা নিদান পক্ষে মেগা সিটি প্রকৃত নাম আমাদের বাড়তে সঙ্গে মোটা পারিশ্রমিক চাইলে তুই একটা ভীষণকে বিভূষণও ছুটে যেতে পারত। আমি বুঝতে পেরেছি থিয়েটার করে হয়তো মানুষকে ভাবাতে চায়, কিন্তু সমাজকে বদল করা যায় না। এই সমাজের এক একটা করে বিষ বৃক্ষগুলোকে উপড়ে ফেলা যায় না স্যার। স্যার, আমি কিন্তু অভির ভালোটাই চেয়েছিলাম। ও যখন জানালো ও আমারই মতো শিক্ষক হতে চায়, আমি তখন ওকে একদম বাধাই দিয়েছিলাম। তারপর এবার তুমি কি করবে ভাবছো? তুমি তো জানো বাবিয়া, তুমি আমার আইডল, আমার আদর্শ। এই বয়সে তোমার মতো শিক্ষক হয়ে মানুষ তৈরি করতে চাই। তুমি তো মেধাবী ছাত্র, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ হতে পারছিল, অথবা উচ্চপদস্থ সরকারি চাকরি তোমার হাতে মুঠো হতো। শিক্ষকতাকে বেছে নিলে আমাকে খুশি করবে। হ্যাঁ বাবিয়া, আসলে তোমাকে খুশি করবে না। দেখো, এই ছোটবেলা থেকে দেখে আসছি তোমার ছাত্রছাত্রীরা বড় হয়ে নামজাদা পুলিশ অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। রাস্তাঘাটে, অফিস, আদালতে যে কোনো অনুষ্ঠান বাড়িতে তোমার সাথে দেখা হচ্ছে, তারা প্রত্যেকে তোমার পায়ের কাছে প্রণাম করেছে। কিন্তু অভি, আমি তাকে ব্যর্থ শিক্ষক, ব্যর্থ এই কথা কেন বলছো ভাইয়া? সমাজে কন্ট্রিবিউশনের কথা বলছিলে না? সেই কন্ট্রিবিউশন আসলে শূন্য। আপনি কি ছিল? আমি আমি ব্যর্থ। আমি আর উত্তেজিত হয়ে পড়লেন। উত্তেজিত হবো না? জানো, আমার ছাত্র পুলিশ হয়েছে, সে হাত বাড়িয়ে খুঁজলে। আমার ছাত্র ডাক্তার হয়েছে, ওষুধ কোম্পানির পয়সায় দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, বহুমূল্য উপঢৌকনের বিনিময়ে প্রয়োজন ছাড়াও দামি দামি ওষুধ প্রেসক্রাইব করে আর গাদা করছে মেডিকেল টেস্ট করে। আমার ছাত্র সরকারি অফিসার, ঘুষ না পেলে মাসের পর মাস ফাইল আটকে রাখে। আমার ছাত্র সাংবাদিক, গুরুত্বপূর্ণ খবর না থাকলেও পয়সা নেয়, শাসকের তোতা পাখি। আমার ছাত্র প্রমোটার, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা তার ফ্ল্যাট উড়মুড়িয়ে ভেঙে পড়ে। কিন্তু বাবিয়া, আরো
ছাত্রছাত্রী আছে, ওই তারা তো ঘুষ পায় না, তারা এরকম অনৈতিক কাজ করতে তাদের বিবেক কমতে পারবে। কি জানি, আমি তো তাদের দেখতে পাই না, বরং দেখি আমার ছাত্র ধর্ষণ করে, খুন করে, রং বদলায়, দল বদলায়, আদর্শ বদলায়, পরীক্ষায় ফেল করে শিক্ষককে ঘেরাও করে। এ কোন মানুষ তৈরি করেছি আমি? না না অভি, আমি তোমার এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। তুমি অন্য কিছু ভাবো, শিক্ষক কোনো জব, আদর্শ শিক্ষকতার যুগ এখন আর নেই। কিন্তু ভাবিয়া তাই বলে তো আমি আগামীকে ওই কতগুলো সমাজ বিরোধীদের হাতে তুলে দিতে পারি না। আজকে ছাত্রছাত্রীদের তো আগামী দিনে চালিকা শক্তি, উন্নয়নের জয়গাড়ি। তাদেরকে যদি এই সমস্ত ওই অযোগ্য নীতিহীন মূল্যবোধহীন চালকের হাতে তুলে দিয়ে গেলে তার গায়ে তো আমারও থেকে যায়। সমাজের ভালোর জন্য একটুকু যদি করে যেতে পারি, তবে না মানুষের একটু সার্থক করে মনে হবে। বাহ, আদর্শ শিক্ষক পদ্ধতি। তা বেশ বেশ। তা এসবের জন্য নিশ্চয়ই তাকে পুরস্কার দেবে। কি বলো? অভিমন্য ততদিনে মুখোশের আড়ালের মানুষগুলোকে চিনতেছে, বুঝতে পেরেছে মানুষের ভালো করতে গেলে এই সমাজের বীজ বৃক্ষগুলোকে আগে উপরে ফেলতে হবে। তখনও ঝাঁপিয়ে বলল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। মহাত্মা সরোবরের পিছন দিকটায় সন্ধ্যা নামলে একটা নেশার ক্ষেত্র, বেশ মদ, গাঁজা, চরম, হিরোইন, বেশ রমরমা কারবার। নীল দলের রাজনৈতিক স্থানীয় নেতার অনুচর বাহিনী সেটাকে অপারেট করল। অভি একদিন পুলিশকে বাধ্য করলো কিছু দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করতে। খবরের কাগজে নাম বেরোবে। বিরোধী হলুদ দল তো লুটের লোক ছাই না, তারা অভিকে নিজেদের দলে যোগদানের জন্য ঝুলোঝুলি করতে লাগলো। অভি তাদের সবিনয়ে প্রত্যাখ্যান করল, বরং সেই দলেরই এক প্রভাবশালী দুর্যোধন অধিকারীর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে লাগলো। দুর্যোধন অধিকারী বিপজ্জনক, বিপজ্জনক, দুর্যোধন অধিকারী কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দুর্যোধন অধিকারী কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দুর্যোধন অধিকারীকে আমরা মানছি না, মানবো না। দুর্যোধন অধিকারী কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এক প্রমোটার বহুদল করবার জন্য কিছু পুকুর, জলাভূমি ভরাট করে নির্মাণ কাজ করা শুরু করেছিল। অভি তার বিরুদ্ধেও রুখে দাঁড়ালো। ও একটা অরাজনৈতিক সংগঠন গড়ে তুলল, নাম দিল নাগরিক মঞ্চ। তার লাগাতার মিছিল ধর্নায় নড়ে চলে বসল প্রশাসন। পুকুর ও জলাভূমি ভরাট করে বহুতল নির্মাণ করতে দিচ্ছি না, দেবো না। পুকুর ও জলাভূমি ভরাট করে বহুতল নির্মাণ করতে দিচ্ছি না, দেবো না। আমরা এই দুর্নীতি মানছি না, মানবো না। আমরা এই দুর্নীতি মানছি না, মানবো না। বন্ধ হয়ে গেল নির্মাণ কাজ। এবার হলুদ দলের রাজনৈতিক নেতারা চেপে গেল অভির ওপর। অভিকে নানাভাবে থামাবার চেষ্টা করলো, ওর সঙ্গে সাথীদেরকে হুমকি দিতে লাগলো, এমনকি ক্ষমা করে তুলে নিয়ে যাবে বলে শাসিয়েছিল। অভি কিন্তু তাতে মোটেও দুঃখিত হয়নি। হিমরয়ে তাকে ঢিল মারতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছিল। ওর মা ভয় পেয়ে সেদিন ছুটে এসেছিল। হ্যালো হ্যালো, এটা কি অভিমন্যু মিত্রর বাড়ি? হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, আমি কি অভিমন্যু মিত্রর সাথে কথা বলছি? না, আমি অভির বাবা কথা বলছি। ও মেসমশাই, আচ্ছা মেসমশাই, আপনি একটু ওই অভিমন্যু মিত্রকে একটু দেখে দিন তো। কিন্তু সেটা এখন বাড়ি নেই। আপনি কে বলছেন? যদি কোনো মেসেজ থাকে তো বলতে পারেন। অভি ফিরলে আমি ওকে জানিয়ে দেবো। না না, ওসব শুনে আপনার লাভ নেই। আপনার
করছে। ও নিজেকে কি ভাবছে? হিরো, সুপারম্যান না স্পাইডারম্যান? ওর কি ওই পানের মায়াটা নেই নাকি? কে কে আপনি? কে বলছেন? এভাবে কেন কথা বলছেন? ওসব শুনে আপনার লাভ নেই, বুঝেছেন? অভিকে আপনি একটু বলে দেবেন ও আমার সাথে যেন পাঙ্গা না নিতে আসে, না হলে না ওকে আমি শেষ করে ছেড়ে দেবো। যাই হোক, অভির ওই মালটার নাম কি? উত্তর না দক্ষিণা সব মাল, কিন্তু ওই প্রতি শনি মঙ্গলবার ওই বিন্দুবাসিনী ওই গলি দিয়ে ফেরে তো। একদিন সালা না ওই অভির মালটাকে তুলে নিয়ে গিয়ে একটু এঁটো করে ছেড়ে দেবো, কেমন হবে বলুন তো? ভদ্রভাবে কথা বলুন। আপনাদের সমস্যা তো অভিকে নিয়ে। উত্তরাকে রয়েছে কেন? আমি কিন্তু পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। ওই পুলিশের ভয়টাই আপনি আমাকে দেখাবেন না, বুঝেছেন? পুলিশ আমার একটা চুলো পাকা করতে পারবে না। শোনেন, আচ্ছা মন দিয়ে একটা কথা শুনুন। ওই আপনার ছেলের মুখে আগুন যদি না দিতে চান, তাহলে আপনার ওই ছেলের বিয়েটা দিয়ে দেন। ওই সুখের সংসার ঘর করুক, আর ওই চাকরিটাও শান্তিভাবে করুক, ঠিক আছে? আপনাকে আমি একটু সাবধান করে দিচ্ছি। আপনি কিন্তু পরে বলবেন না এই ছেলেটা আপনাকে সাবধান করেনি, তাই আপনাকে বলেই গেলাম, ঠিক আছে? আমি কিন্তু এখন ফোন রাখছি। ওকে, বাই। কি গো, তোমার দেয়া বন্ধ হচ্ছে না? কে ফোন করেছিল? না, ওটা জানে না। ও কিছু না, ও কিছু না। তুমি কিন্তু আমাকে এড়িয়ে চলতে পারছো। তুমি তার সাথে কথা বলছিলে, উত্তর আর না ছিল। আমি নামও ছিল। কি করেছে আমার বলো? আমাকে শাসালো, অভিকে সামলাতে বলতো। উচ্চতম অধিকারীর লোক উত্তরার ক্ষতি করে দেবো বলতো। অভি ফিরলে থানায় একটা কমপ্লেন করতে যেতে হবে। এই ছেলেটাকে নিয়ে আমি কতবার বারণ করেছি। বলেছি এইসবের মধ্যে জড়াস না। তুমি আমার কথা তো আর মনে মনে রাখি। সব জীবন দিয়ে তুমি চুপ করে থাকবে। এবার ওকে থামাও। না সুভদ্রা, আমি তা পারবো না। এই অনুরোধ তুমি আমাকে করো না প্লিজ। পারবে না? কিন্তু কেন পারবে না? অভি যে পথ বেছে নিয়েছে সেটা সত্যের পথ। তাকে পথভ্রষ্ট করার অধিকার আমার নেই সুভা। ওকে আটকানোর সাধ্য বা ইচ্ছা কোনোটাই আমার নেই। বরং ও যদি ভয় পেয়ে এই পথ থেকে সরে আসতে চায়, আমি ওকে ধিক্কারই জানাবো। বাহ! বাহ! বাহ রে আদর্শ পিতা! তা আমার ছেলে কেন? এই দেশ উদ্ধারের সব দায়িত্ব আমার ছেলে নেবে। অন্যরা যত পারে খুশি করবো। আমি কিচ্ছু বলতে যাবো না। জীবনের কোনো মূল্য নাই। তুমি তোমার ছাত্রছাত্রীদের যত খুশি আদর্শ নীতি দিয়ে শেখাও। আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার ছেলে যা উস্কানি দেবো না। ছেলে ওর ছোটবেলা থেকে দেখে আসছি। আমি কিন্তু আর সহ্য করবো না। আমি এই বলে রাখবো। এই সুভা, এই শোনো, শোনো, শোনো। তুমি বলো অভিজ্ঞতা আগে বলো অভিজ্ঞতা ও তো নাটকে ইতিহাস বলে গেছে ওরা আমাকে মানা করেছিল তুই তুই ও অসন্তমা বেড়েছে গুন্ডা না ক্ষমা জানাচ্ছি। আরে ওই সাদা পাটি ওদের সঙ্গে আমার কিসের ঝামেলা? ওরা তো বললো ও অভিনাকে ওদের চাঁদার চুলুনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বাজারের সমস্ত মাল বিক্রেতা সবজি বিক্রেতা সবাইকে একজোট হতে বলেছে আর যখন বাবলা গাছের তলায় ওই স্টেশনে ছেড়ে ফিরছিলাম ওই অসতমা ব্যানার্জির গুন্ডারা আমায় ঘিরে ধরেছিল বাবারে ও বিকে জড়িয়ে নানা যাচ্ছে তাই বাবা কথা বলছে আমাকে কয়েকজন আমার আগে যাতে ধরেছিল বাবারে কিন্তু কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? কাকু কান্না শুনতে আছেন তো? ওই 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 অসৎ
হয়েছে তো, হয়েছে তো, মিলেছে আমার কথা। এই তোমাদের বাচ্চাটার মাথা থেকে অনেক মুক্তা নামবে না। আমি করে বারণ করেছিলাম, করে আমার সংসারে সর্বনাশ না দেখে তোমাদের মাথা থেকে নামবে না। ওই কতগুলো পাতি অশিক্ষিত গুন্ডা চক্রান্তে তোমার বাড়িতে যাবে না। এটা তো তুমি ভালো করে জানো। বলে আমি অস্ত্র ছিল আমি। তাতে কি হয়েছে? আমার রক্ত আমার গুরুত্ববোধ। বলে কি করবো? আমার এবার কি হবে? আমি আর এই টেনশন নিতে পারছি না। স্কুল যাবে বাবা, ছেলেটা একটু দেরি করে ফিরলে আমার চোখে ফেলে আসতে করে এই মনে আমার ছেলেটা কিছু হয়ে গেল। ওকে শোন, তোর মাথায় হাত দিয়ে বল, উঠে চল। ব্যস্ত আছিস বাবা? না তো, কত শিশুদের নিয়ে তোরকে কিছুটা সংসার কর না বাবা। কি হলো? এই মায়ের মধ্যে কি একটু রাখবি না তুই? এই মায়ের মধ্যে একটু শুনবি না তুই? কিভাবে কেন বলছো? আমি চাইবো না বা বাকিও চাইবে না যে তোরই কোনো বিপদ হোক। আর তোরইও কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে অনুসরণ করা। আর আমার আদর্শ কাউকে যে মেনে নিতেই হবে এমন তো কোনো কথা নেই মা। এসব তুমি কি বলছো অভি? মা, অভি যে পথ বেছে নিয়েছে সেটা সত্যের পথ। কিছু ভিনমূলের ভয় তার সত্যকে সামনে রাখতে পারি না। ও নিজের পথে এগিয়ে চলুক, একদিন সূর্য উঠবে। সূর্য উঠবে, সূর্য উঠবে, সূর্য উঠবে, কিন্তু এই সমাজের সূর্য ওঠার আগে আমার ছেলের জীবন নিভে গেল, নিভে গেল। আমার ছেলের জীবন নিভে গেল। আর তার জন্য সম্পূর্ণ দায়ী এই অর্জুন মিত্র। আপনার কথা শুনলাম না। অভি যাদের সাথে ঘা দিয়েছিল তারা সব নানা বলে, নানা মতে, নানা মতে। কিন্তু নিজেদের সাথে ঘা লাগতেই তারা সব একটা হয়ে গেল। নীল, হলুদ, সাদা, কালো, তখন সবার এক মত, এক পথ, এক লক্ষ্য। ওই অভিমন্যু মিত্রকে সরিয়ে দেওয়া। সেই মহারাষ্ট্রের সপ্তরথীর মতো কি নৃশংসভাবে খুন করলাম। একটা মায়ের কোল খালি হয়ে গেল। আর এর জন্য সম্পূর্ণ দায়ী আমি। এক মায়ের চোখের জলে দাম আমি দিই। এই খুনের দায় আমি মাথা পেতে আমার কথা আমি চাই আমার ছেলে এই অর্জুনকে সব থেকে চরমতম শাস্তি দেওয়া হোক। কারণ ও বেঁচে থাকলে আর ওর ছেলেমেয়ের মধ্যে এই ফালতু আদর্শের বীজ বপন করবে। আর ছেলে মেয়েগুলো ঢুকে
আপনার কি একই অনুভব? আমি বিশ্বাস করি স্যার মানুষের মৃত্যু হয় কিন্তু আদর্শের মৃত্যু হয় না। অর্জুন মিত্র যদি তার এই আদর্শ একজন বা অনেকজনের মধ্যে ছড়িয়ে দিতে পারতেন তাহলে আজ একজন বা দুজন অভিমন্যু মারা গেলেও হাজার হাজার অভিমন্যু বেঁচে থাকতো। এই সমাজের এক একটা করে বিষ বৃক্ষগুলো নির্মূল হতোই যায়। আমি তোরার মতো সহমত। এইসব কাল করা আদর্শ কথা ওই বইয়ের পাতাতে শোভা পায়। বাস্তবিক কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তা না হলে এরা একটা নির্মম নিঃসংখ্যা ভুল করে দুর্যোধন অধিকারী দুঃশাসন চক্রবর্তী অসুস্থ মারায়ের মতো লোকেরা সমাজে নির্মূলে ঘুরে বেড়াচ্ছে, নির্মূলে ঘুরে বেড়াচ্ছে। আর মাঝখান থেকে আমার ছেলেটা হারিয়ে আমার একটা কথা বলার আছে স্যার। আমার শাস্তি হোক বা না হোক, পরিবর্তন কিন্তু একদিন আসবে। ফাটল করবে ওই লোকীদের দুর্নীতির সাম্রাজ্যে, ধস নামবে ওদের গড়ে তোলা পাপের কিনারে। আদর্শের হরপা বানে খড়কুটোর মতো ভেসে যাবে ওদের লোভের মণিগুলো। হিমালয়ের মতো আমাদের আদর্শগুলো একদিন মাথা তুলে দাঁড়াবে আফ্রিকার। আমরা হারলাম কেন? মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা একদিন থাকবে। আমরা তো লড়েছি দুর্বলদের হয়ে, স্বাধীনতার জন্য। তাও এই লড়াই, তাও এই লড়াই। কেন? কেন কথাটা বলতে চাইছিল কিন্তু বলতে পারলো না, গলা শুকিয়ে আসছিল। সত্য জিতবে বলে তো আমরা সত্যের পক্ষে দাঁড়াই না, বারবার সত্য হারে। গৌরবময় মা বীরগাথায় স্থান পাওয়ার আগে বহুবার সত্যের মৃত্যু হয়। সত্য জিতবে বলে তো আমরা সত্যের পক্ষে দাঁড়াই না, বারবার সত্য হারে। তার নিশ্চিত পরাজয় যেন তার পাশে নিশ্চিত অবিচল দাঁড়াতে হয়, সত্যের পক্ষে দাঁড়াতে হয়, আগামীর জন্য দাঁড়াতে হয়। একদিন ওই সত্যের মৃতদেহ থেকে নবীন সত্যের চারাগাছ জন্ম নেবে। বেড়ে ওঠা সেই চারা গাছের ছায়ায় বেড়ে উঠবে আগামীর সন্তানেরা। ওরাই একদিন সত্যের বৃক্ষ করে তুলবে।